Okay, so you all know that this is our eighth free life class, and in this class, I'm going to talk about be verb, do verb, and have verb in details. And if I get more time, I will solve you a practical conversation. যদি আমি সময় পাই তো আমি একটা কনভারসেশনও দেখাবো, যেটা আমি সবগুলো ক্লাসের শেষে দেখিয়ে থাকি। তো প্রথমত আমি যদি একটু বি ভার্ব নিয়ে কথা বলি, হ্যাঁ ইউ ক্যান সি বি ভার্ব, আরেকটা ভার্বের কথা বলছি ডু ভার্ব, আরেকটা ভার্বের কথা বলছি হ্যাভ ভার্ব। এই তিনটা ভার্ব আমাদেরকে প্রপার ওয়েতে জানতে হবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছি এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে, এগুলো আমরা জানি। বাট এই তিনটা ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বলা যেতে পারে। যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে এদেরকে আমাদের ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়, বাট আমরা এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এর মেইন রিজনটা হচ্ছে এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখনো বাক্যে অর্থ দেয়, কখনো অর্থ দেয় না, কখনো প্রশ্ন মানে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, আবার কখনো আমাদের অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর মতোই বিভিন্ন ফর্মে মেইন ভার্ব হিসাবে বসতে পারে। তো এই ভার্বগুলো নিয়ে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, এগুলো খুবই বেসিক, খুবই মানে বেসিক একটা টপিক, বাট এর ভিতরে অনেক কিছু আছে যে কনসেপ্টটা ভালোভাবে যদি ক্লিয়ার না থাকে এই ল্যাঙ্গুয়েজটা প্রপার ওয়েতে শেখা যায় না, শেখা সম্ভব হয় না। তো আমি ইন ডিটেলসে সবকিছু বলছি, দেখাচ্ছি আপনাদের, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না, অনেক ভালোভাবে এটা শিখতে পারবেন। তো প্রথমত আসি, দেখেন ইউজেস অফ বি ভার্ব, হ্যাঁ ইউ ক্যান সি। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এই বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্নভাবে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এবং এই বি এর একটা অর্থ আছে, বি এর বাংলা অর্থটা কি জানেন? বি এর অর্থটা হচ্ছে কোনো কিছু হওয়া বা থাকা বোঝায়। আবারও বলছি, বি এর যে মিনিং, যে অর্থ, সেটা হচ্ছে হওয়া বা থাকা, দুইটা অর্থ। এটার রিজনটা হচ্ছে যদি বি এর পরে, বি তো ভার্ব, বি এর পরে এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হচ্ছে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে হচ্ছে থাকা। সেটা কি আমি দেখাচ্ছি একটু পরে ইন ডিটেলসে। তার আগে এখানে একটু খেয়াল করেন, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে অনেকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বি ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো হচ্ছে বি অ্যান্ড অ্যামিজার, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিং, প্রেজেন্ট পার্টিসিপল বিং। টোটাল 7টা ফর্ম হয়ে থাকে এই ভার্বটার। যদি একটু মনোযোগ দিয়ে এখানে দেখার চেষ্টা করেন, বি ভার্বের এই যে 7টি ফর্ম আপনারা দেখছেন, এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে এই ভার্বের ফর্মগুলো, বিভিন্ন ফর্ম এক একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে বা বসে থাকে। অর্থাৎ এইখানে আমি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তার আগে আরেকটু এখানে দেখেন। এইখানে বলছে যে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহারটা কিভাবে হয় দেখেন। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। অর্থাৎ অ্যাম, এগুলো পার্সন ভেদে হয়ে থাকে। সাবজেক্ট আই হলে তার সঙ্গে অ্যাম, হি, শি, ইট বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, উই, ইউ, দে বা প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে আর বসে। এবং এই জায়গাটাতে দেখেন আমাদের মনে রাখতে হবে যে অ্যামিজার প্রেজেন্ট টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। অর্থাৎ বিষয়টা কি, আমি যদি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে এসে আপনাদের এটা একটু লিখে দেখাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি, যারা এর আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে আহ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, এই ভাষাটা শিখতে গেলে সবার আগে আমাদের ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। ভার্বের ফর্ম মানে কি, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এবং যারা ভোকাবুলারিতে দুর্বল, আমি আপনাদেরকেও এই কথাটা বলছিলাম যে ভোকাবুলারি বলতে একটা সেন্টেন্সের সাবজেক্ট
সাবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোকে সাবজেক্ট বলি আমরা। সাবজেক্টের পর যদি ভার্বটাকে ইউজ করতে পারেন, অবজেক্ট বা এক্সটেনশনে যেটা বসে সেটা অটোমেটিক্যালি চলে আসে। অর্থাৎ আমাদের ভোকাবুলারি বলতে মেইনলি প্রাইমারি লেভেলে স্পোকেন ইংলিশ ডেভেলপ করার জন্য ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। এবং এই ভার্বগুলো দুইভাবে হয়, রেগুলার বা উইক ভার্ব, ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এবং এই ভার্বগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, আমি আপনাদেরকে ফ্রি ক্লাসেও পাঠিয়েছিলাম। এবং আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, এখানে 200টা ভার্ব আছে। যদি এই 200টা ভার্বের বাংলা অর্থ এবং 3টা ফর্ম আপনার জানা থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। এরপরে 4টা বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়: টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ভয়েস। এই 4টা টপিক যদি ভালোভাবে জানেন এবং এই 200টা ভার্ব যদি আপনি কমপ্লিট করতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যে কোনো কিছুই ভাবেন না কেন, ইংলিশে কথা বলতে সক্ষম হবেন, ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। জাস্ট আপনাকে কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি ফলো করে সামনের দিকে এগোতে হবে। তো এই ভার্বগুলো, এখানে যে ভার্বগুলো, এগুলো বাছাইকৃত ভার্ব, অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি। বাট ইংলিশে এদের বাংলা অর্থ এবং ফর্ম প্রপার ওয়েতে না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা লিখতে পারি না। তো ভার্ব বলতে আমি এইটার কথা বলছিলাম। এবং আমরা জানি যে ইংরেজি শেখার জন্য আমরা টেন্স শিখি। আমরা নিজেরাও বুঝিও না টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি। টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্মের পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, মিনিং এর পরিবর্তন হয়। এই জন্য আমি এই কথাটাও বারবার বলছি যে টেন্স শেখার আগে ভার্বের ফর্ম শিখবেন, তা না হলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আমরা এগুলো শিখি না, আমরা বিভিন্ন সাইড দিয়ে শেখার চেষ্টা করি ল্যাঙ্গুয়েজটাকে। আমরা প্রোনাউন্সিয়েশন শিখি, বিভিন্ন এক্সপ্রেশন শিখি, শর্ট স্ট্রাকচার শিখি। বাট এগুলোতে কোনো লাভ হবে না যদি না আলটিমেটলি এই জায়গাটা সম্পর্কেই আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? অনেকে হয়তো টেন্স জানেন, কথাটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পাস্ট টেন্স, চালিয়েছিল। কিন্তু সাবজেক্ট কি? সে, হি। গাড়ি ইংরেজি কি? কার। তাহলে চালানো ইংরেজি কি? যদি আপনি এইটার অর্থ জানেন, তাহলেই কিন্তু এই কথাটা আপনি বলতে পারবেন। এখন হয়তো আপনি জানেন যে চালানো ইংরেজি ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, কিন্তু আমি বলছি চালিয়েছিল। তো পাস্ট টেন্সের স্ট্রাকচার হয়তো আপনি জানেন যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ওই যে ড্রাইভ মানে চালানো, ওই কথাটার পাস্ট ফর্ম কি, এইটা যদি আপনি না জানেন, কখনো কি ওই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন যে সে একটা গাড়ি চালিয়েছিল? অনেকে ড্রিভেন বলে, ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। তাহলে সে একটা গাড়ি চালিয়েছিল, এর ইংলিশ হচ্ছে হি ড্রোভ এ কার। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ওইটা না জানবেন যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, আপনার টেন্স শিখে কোনো লাভ হবে? ডেফিনেশন জেনে কোনো লাভ হবে? কিছুই হবে না। তাহলে জানতে হবে কি, ইংরেজি ভাষাটা শিখতে গেলে পাস্ট টেন্স মানে অনেকে আবার ওয়াজ আর ডিডের ব্যবহার করে। বাট মেইন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, ভি টু। এই দেখেন, ব্রেক মানে ভাঙা। আমি যদি আপনাকে বলি আমি একটা গ্লাস ভেঙেছিলাম, ইংলিশটা হচ্ছে আই ব্রোক আ গ্লাস, আই ব্রোক আ গ্লাস। এখন আপনি যদি এইটা না জানেন যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, আপনি এই কথাটা কখনোই ইংলিশে অন্য কোনো স্ট্রাকচার দিয়ে কোনোভাবে বলতে পারবেন না। আর আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, বলেন তো ইংরেজি কি? এটা টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট, করেছে, গিয়েছে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে ব্রেকের পাস্ট পার্টিসিপল কি? এটা যদি না জানেন, আপনার ওই টেন্স শিখে, টেন্সের স্ট্রাকচার শিখে, ডেফিনেশন শিখে, অন্য যে কোনো স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে? আগে তো আপনাকে এইটা জানতে হবে যে ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন। তাহলে সে একটা গ্লাস ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস। অর্থাৎ এটা যদি না জানেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন না কেন, আপনি যে বই থেকে শিখতে যান না কেন, যে স্ট্রাকচারই শেখেন না কেন, দেখবেন সেখানে লেখা আছে ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম, V1, V2, V3। এখন এই জিনিসটাই যদি আপনি না বোঝেন, কোনটা V1, কোনটা V5, কোনটা V4, কোনটা V3, আপনি ইংরেজি শিখতে পারবেন না। আমি এই যে গত ক্লাসে একটা পেইড কোর্সের ফার্স্ট ক্লাস যেটা নিয়েছিলাম, আমি ওদেরকে ভার্বের ফর্ম পাঠিয়ে দিয়েছি এবং আমি বলেছি ইংরেজি শেখার আগে আপনারা এটা আগে কমপ্লিট করে ফেলেন। অর্থাৎ ভার্বের ফর্মটা কিন্তু আমাদের আগে খাতায় উঠায় ফেলতে হবে। এটা যদি আমরা না জানি, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন, যাই শেখেন, কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না, কোনো স্ট্রাকচার কোনো কিছু করতে পারবে না। যে স্ট্রাকচার শেখেন, যেখানেই যান, লেখা থাকবে ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম। তো সেই ফর্মই যদি না জানেন, কি কি করবেন আপনি অন্য কিছু মুখস্থ করে বা পড়ে? তো এটা আগে করতে হবে।
তো এইভাবেই আমি যদি আপনাদেরকে এখানে একটু বলি ভার্বের ফর্মগুলোর কথা। V1 বা এটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 যেটা থার্ড পারসন ফর্ম বলে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটাকে V5 ফর্ম বলে। এখন V4 V5 আমাদের গ্রামার বইগুলোতে দেওয়া থাকে না, কারণ এগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। বাট এগুলোরও প্রয়োজনীয়তা আছে, কেন আছে সেটা আমি আজকের ক্লাসে বলবো আপনাদের। তো দেখেন V1 মানে কি, মনে করেন এই ইট মানে খাওয়া। আমি যদি বলি সে ভাত খেয়েছিল, বলেন তো ইংলিশ কি? 50% স্টুডেন্টের কথাটা ইংরেজিতে বলতেই পারবে না। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট, এইটাই অনেকে জানে না। তো এইটা যদি আপনি না জানেন, এই সিম্পল বাক্যটাকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে না পারেন, আপনি অন্য কিছু শিখে কি করবেন? অর্থাৎ আগে কি জানতে হবে? আগে ভার্বের ফর্ম জানতে হবে। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, খেয়েছিল। পাস্ট পার্টিসিপল কি? ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। থার্ড পারসন কি? ইটস। এরকম প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম আছে। আগেই ফর্ম জানতে হবে। আমরা টেন্স শিখি, টেন্স মূলত কি? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়, মিনিং এর চেঞ্জ হয়, ওই টেন্সের ডেফিনেশনের চেঞ্জ হয়ে যায়। রাইট মানে লেখা, রাইট মানে কি? লেখা। পাস্ট ফর্ম কি? রোট। রোট, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। আমি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। আমি চিঠি লিখতেছি, আই এম রাইটিং আ লেটার। এক একটা টেন্সের স্ট্রাকচার, সে চিঠি লেখে, হি রাইটস আ লেটার। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, WRITE। এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, এবং ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে আপনার সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার কিছু না, ওটা শেখার আগে এটা শিখতে হবে আপনাকে। স্পিক মানে বল, আমি ইংরেজি বলি, আই স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন ইংলিশ। স্পোক, স্পিক, স্পোক, স্পোকেন। আমি কথা বলিতেছি ইংরেজিতে, আই এম স্পিকিং ইংলিশ। সে ইংরেজিতে কথা বলে, স্পিকিং। হি স্পিক্স ইংলিশ, SPEAKS, স্পিক্স। তো এইভাবে প্রত্যেকটা ভার্বের কিন্তু আমাদের ফর্ম আছে। গো মানে যাওয়া, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, গো এর পাস্ট ফর্ম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। গন মানে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, যেটা আমি বলছিলাম। সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। সে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। তো যাই হোক, এইভাবে ভার্বের ফর্মগুলো আমাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, এইরকম এই যে ভার্বের যে ফর্মগুলো আমি বসালাম, এইভাবে মনে করেন এই ডু মানে আমরা জানি করা, এর পাস্ট ফর্ম কিন্তু ডিড। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি? ডুইং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই হ্যাভ মানে হচ্ছে আছে। আমরা বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাভ এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। এর থার্ড পারসন ফর্ম যেটা, সেটা হচ্ছে হ্যাজ। মানে প্রত্যেকটা ভার্বের যে থার্ড পারসন ফর্ম বা V5, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা, ইটস, রাইটস, স্পিক, গোজ, ডাজ। কিন্তু হ্যাভের থার্ড পারসন কিন্তু এরকম হ্যাভস না, হ্যাজ। কথাটা বুঝবেন, এটা কিন্তু ভিন্ন ফর্ম। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ইন দ্য সেম ওয়ে, আমাদের এই বি নামে একটা ভার্ব আছে, আমার কথাগুলো একটু বোঝেন। এই বি নামে একটা ভার্ব আছে, এগুলো খুবই বেসিক থিংস, বাট আমরা এটা জানি না। এটা না জানার কারণে বিভিন্ন জায়গায় স্পিকিং করতে গেলে, লিখতে গেলে আমরা কনফিউশন ফেস করি, আমরা ভুল করি। আমরা ভুল করি, এই ভুলটা আমরা নিজেরাও বুঝি না ভুলটা কেন করতেছি। বাট এই জায়গাগুলোতে, এই বেসিক জায়গাগুলোতে দুর্বলতা থাকার কারণে আপনাদের মেইনলি ভুলটা হয়ে থাকে। তো দেখেন, এই যে বি মানে, এর এর একটা বাংলা অর্থ আছে, বি মানে হওয়া বা থাকা। এই বি নিজে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে বসে থাকে। এর এর যে প্রেজেন্ট ফর্ম আবার, সেটা হচ্ছে এটা অন্যান্য সব ভার্বের মতোই, বাট একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। বি এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এর যে পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ওয়াজ, ওয়ার। এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন। যেমন হ্যাভ থেকে হ্যাড, ডু থেকে ডান, গো থেকে গান, স্পিক থেকে স্পোকেন, রাইট থেকে রিটেন। বি এর পাস্ট পার্টিসিপল বিন, এর প্রেজেন্ট পার্টিসিপল বিং। এর যে থার্ড পারসন ওইভাবে হয় না, বাট যেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা বসে, ইজ বা অজ, এগুলোকে নেওয়া যায়। তার মানে এই বি ভার্বের একটা অর্থ কি বললাম? এর অর্থ হচ্ছে দুইটা। বি ভার্বের বাংলা অর্থ হচ্ছে দুইটা। সে কিবোর্ড কই গেল? বি ভার্বের বাংলা অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে, কথার একটু মনোযোগ দিয়ে বোঝেন, এই বি ভার্বের বাংলা অর্থ একটা হচ্ছে হওয়া,
একটা হচ্ছে হওয়া, আরেকটা অর্থ হচ্ছে থাকা। ঠিক আছে, বি ভার্বের দুইটা অর্থ কি কি বললাম? হওয়া বা থাকা। কথাটা মনোযোগ দেন, মনোযোগ দিয়ে বোঝেন এটা কিভাবে হয়। মনে করেন আমি যদি বলি সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি সে লেখে, হি রাইটস, কি লেখে? চিঠি লেখে। তাহলে আমি যদি বলি হি বি, এই বি মানে কি জানেন? হওয়া বা থাকা, সে হয়। আমি যদি বলি হি বি আ ডক্টর, সে একজন ডাক্তার হয়। আবার আমি যদি বলি হি বি, হি বি, এবার আমি যদি বলি ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় থাকে। বাট বিটা হচ্ছে বেস ফর্ম, এই বি এর একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, এটা পার্সন ভেদে বসে, এই জন্য আমরা এখানে বি লিখি না। এই বি এর মানে হওয়া বা থাকা। হ্যাঁ, এর পরিবর্তে আমরা এরকম লিখি যে হি ইজ আ ডক্টর বা হি ইজ ইন ঢাকা। তাহলে আমার বি এর দুইটা অর্থ। এই অ্যাম ইজ আর হচ্ছে কিন্তু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কথাটা মনে রাখবেন, এখানে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা আলাদাভাবে দেখানো হচ্ছে। সবগুলো ভার্বেরই বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সেম, বাট এটা একটু ডিফারেন্ট, অন্য সব ভার্বের মতোই বাট একটু ডিফারেন্ট। তাহলে কি বললাম দেখেন, হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। হি ইজ ইন ঢাকা, সে ঢাকায় থাকে। তাহলে বি এর মানে দুইটা, হওয়া বা থাকা। ঠিক আছে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, অ্যাম ইজ আর অজারের ব্যবহার হয়। তো এইভাবে আমি যদি বলি যে হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতেছে, তাই না? তাহলে এটাকেও কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়, কেমন জানেন? হি ইজ। হ্যাঁ, এই ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব, মানে এই ইজ কিন্তু বি ভার্বের ইজ না, এটা আমার হেল্পিং ভার্ব। টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ লাগে সেইটা। হি ইজ, এবার এই বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং, প্রেজেন্ট পার্টিসিপল মেইন ভার্ব যেটা। আমি যদি বলি হি ইজ বিং আ ডক্টর, এর মানে হচ্ছে সে একজন ডাক্তার হচ্ছে। অর্থাৎ ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেস, একটা ইসের ভিতরে আছে, প্রসেসিং এর ভিতর আছে। আমি যদি বলি হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থাকতেছে, থাকিতেছে বা থাকছে। এই দেখেন, আমি যদি বলি হি, কথাটা বোঝেন, আমি যদি বলি হি হ্যাজ রিটেন এ লেটার, রিটেন এ লেটার বাংলা অর্থ কি? সে একটা চিঠি লিখেছে। তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে আমি যদি বলি সে ডাক্তার হয়েছে, হি হ্যাজ, বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। আর ডক্টর, তাহলে এই বিনটা কিন্তু এখানে মেইন ভার্ব। আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা এর প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। প্যাসিভ ভয়েস হলে এর পরে আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়। বাট এখানে কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াসও না, বা এটা প্যাসিভও না, এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের একটা সেন্টেন্স, এবং এই বিনটা এখানে মেইন ভার্ব, হওয়া অর্থে বসছে, সে একজন ডাক্তার হয়েছে। আমি যদি বলি সে ঢাকায় থেকেছে 2 মাস, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ, বা সে ঢাকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে। আবার দেখেন, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, এটা কেন বলছি এইভাবে, এখানে অনেক কিছু বোঝার আছে, আমি একটু পরে সেটা ডেসক্রাইব করছি আপনাদের সামনে। আবার বোঝেন, আমি যদি বলি যে সে ডাক্তার হবে, ফিউচার টেন্সের, বা সে চিঠি লিখবে, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? উইল প্লাস বি অন। আমি যদি বলি হি উইল রাইট আ লেটার, রাইট, ডাব্লিউ আর, হি রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি উইল রাইট আ লেটার বাংলা কি বললাম? সে একটা চিঠি লিখবে। কথাটা মনোযোগ দেন, সে একটা চিঠি লিখবে। তাহলে উইল প্লাস ভি ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে এইখানে আমি যদি বলি সে ডাক্তার হবে, এই বি মানেই কিন্তু হওয়া, বি কিন্তু বেস ফর্ম। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে মেইন ভার্বের একদম মূল ফর্মটাই বসে। তাহলে হি, কথাটা বোঝেন, হি উইল বি আর ডক্টর, ডক্টর। আমরা শ্যাল বি, উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসাই, তারপরে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু ইনডিফিনিট টেন্সেও হবে কখন? যখন ওই বিটা মেইন ভার্ব হিসাবে থাকবে। হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। আমি যদি বলি সে ঢাকায় থাকবে, হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। এই যে বিষয়গুলো আমি লিখলাম, এর মেইন পারপাস কি জানেন, বা মেইন উদ্দেশ্যটা কি জানেন? আমরা শুধুমাত্র টেন্সের স্ট্রাকচারের ভিতর নিজেকে সীমাবদ্ধ করে রাখি, আমরা অ্যাকচুয়াল বিষয়টাকে বুঝি না। অর্থাৎ এই যে অ্যামিজার, অজয়ার, হ্যাভ, ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলোকে আমরা কি নামে চিনি? অক্সিলারি ভার্ব কিন্তু, প্রাইমারি অক্সিলারি ভার্ব। এগুলো কোথায় বসে? টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। এইটাই আমাদের মাথায় গেঁথে গেছে, তাই না? যে অ্যাম, ইজ আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে বসে। এইরকমই তো শ্যাল, উইল ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে। এইটাই তো আমরা জানি। কি হিসাবে? অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাই না? বা ভি থ্রি হয়। কিন্তু এই জায়গাটাতে আমি আপনাদের কি বলছি? এইখানে আমি আপনাদের এইটা বলতে চাচ্ছি, এই অ্যাম, ইজ আর, অজয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব না।
এরা অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতোই মেইন ভার্ব। এই প্রত্যেকটা ভার্বেরই অন্যান্য সকল ভার্বের মতো ফর্ম আছে, এই প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব মিনিং আছে। অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব এই অ্যামিজারও অর্থাৎ এই বি ভার্বগুলো অজয়ার এরাও মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সের স্ট্রাকচারে যে কোনো সেন্টেন্সে বসতে পারে এবং নিজস্ব অর্থ অনুযায়ী, তাদের অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এই অর্থটা দিতে পারে। আমার কথাটা আরেকবার বোঝেন। এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি। বাট এরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব তখনই হবে যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেই কথাকে বলতে সাহায্য করে। তখন হেল্পিং ভার্ব হিসেবে যখন বলবে তখন এদের কোনো মিনিং নেই, দ্যাট ইজ নো মিনিং। এর হওয়া বা থাকা এই ধরনের কোনো অর্থ এরা দিবে না। কিন্তু আমি কি বলছি, আমাদের অন্যান্য যে ভার্বগুলো আছে, মনে করেন এই যে রাইট মানে লেখা, গো মানে যাওয়া, এই গো ভার্ব দিয়ে আপনি 12টা টেন্সে ইউজ করতে পারবেন। কিন্তু যেই I go to school, he goes to school, he went to school, he has gone to school, he is going to school, he was going to school, he will be going to school, but he had gone to school, he will have gone to school, he has been going to school since morning। অর্থাৎ এই গো ভার্বটাকে 12টা টেন্সে ইউজ করতে পারবেন। কিন্তু আমরা মনে করি কি যে অ্যাম ইজ আর মনে হয় শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ আর মনে হয় শুধু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বা এই হ্যাভ হ্যাজ হ্যাড মনে হয় শুধু পারফেক্ট পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। বাট বিষয়টা এরকম না। আমি কি বলতে চাচ্ছি, এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, টেন্সের স্ট্রাকচারে বসে, এটা ঠিক আছে। কিন্তু এই ভার্বগুলোই আবার অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো, অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো, যে ভার্বগুলো নিজস্ব মিনিং আছে এবং যে ভার্বগুলো যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বাক্য গঠন করে, এই ভার্বগুলো, এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর, এরাও অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব, অ্যাজ আ ফাইনাইট ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, নিজস্ব মিনিং অনুযায়ী যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে এবং তারা অর্থ দিতে পারে। অর্থাৎ এদেরকে আমরা আজকের পর থেকে অক্সিলারি বলবো না, হেল্পিং বলবো না, এদের একটা নাম আছে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। অক্সিলারি বা হেল্পিং তখনই হবে যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে সেটা বসবে, যখন আরেকটা ভার্বকে হেল্প করবে, কথা বলতে সাহায্য করবে। আদারওয়াইজ এদেরও নিজস্ব মিনিং আছে, এদেরও অন্যান্য সকল ভার্বের মতো V1 V2 V3 V4 এরকম ফর্ম আছে এবং অর্থ আছে, এবং যে কোনো টেন্সে বসতে পারে। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কি অ্যাটলিস্ট কেউ বুঝতে পেরেছেন আমি কি বললাম? বোঝা যায় জি কথাগুলো? স্যার, বোঝা গেছে। হ্যাঁ, কিছু Yes, কি sir. বুঝতে পারেন? ওকে। Sir, yes, sir. ওকে, থ্যাংক ইউ। একটু ওয়েট করেন, আমি খুব বেশি টাইমে ক্লাস নিব না, আধা ঘন্টার মতো নিব, কারণ আমার ক্লাস নিতে হবে এরপরে আরেকটা। তো যতটুকু পারি ততটুকুর ভিতর দেখাই দেই। কারণ আমি আজকে ফ্রি ক্লাস নিচ্ছি, কালকে থেকে আবার পেইড কোর্সে ওইখানে বিজি হয়ে পড়বো, ওদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান আগামীকাল থেকে শুরু করলেও একদম ফার্স্ট থেকে শুরু করতে পারবেন, যেহেতু গত ক্লাসটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। তো যদি মনে করেন ইংলিশে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি কম সময়ের ভিতর এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই কোর্সটা করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি একটু ফাইলে আসি। ও তাহলে আমি কি বলছি, এই 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 জায়গাটাতে এইখানে ওই কথাটাই কিন্তু বলা ছিল যে প্রেজেন্ট টেন্সের ভিতর এই বিভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। সেটা কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ব হিসাবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। অর্থাৎ মনে রাখবেন, এগুলো যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে বসে তখন কিন্তু এরা কোনো অর্থ দেয় না, দেয়ার ইজ নো মিনিং, জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, কোনো অর্থ দিবে না। আর মেইন ভার্ব হিসেবে বসলে, যেমন দেখেন এই যে বাক্যগুলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে কি বলছে দেখেন, একটা মিনিট, এখানে কি বলছে দেখেন, I am a doctor. He is a teacher. They are farmers. You are a very smart girl. Try to understand here. You are a very smart girl. Rohim is a good boy. এই যে সেন্টেন্সগুলো আপনারা এখানে দেখছেন, রূপা ইজ আ বিউটিফুল গার্ল, করিম ইজ আ সায়েন্টিস্ট, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, এই প্রত্যেকটা সেন্টেন্সে এই অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসেবে বসছে। অর্থাৎ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আমরা অনেকেই মনে করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন যদি এই অ্যামিজার দেখে আমরা কনফিউশনে পড়ে যাই, আমরা মনে করি যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স। বাট না, এই অ্যামিজার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ভার্বের? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা মেইন ভার্ব হিসেবে এখানে বসতেছে। এগুলোকে বলে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। কমপ্লিমেন্ট এখানে এই দেখেন, এই যে লিখছি, কমপ্লিমেন্টের মানে হচ্ছে এমন কোনো সেন্টেন্স বা বাক্য যেখানে সাবজেক্টে যে থাকবে, অবজেক্টেও সেই লোক বা সেই
ব্যক্তিটা সম্পর্কেই কথা বলা হয়। এই জন্য এটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। জাস্ট এই ক্লাসগুলো করে যান, পেইড কোর্সে না আসেন, আপনার মনে থাকবে আমার কথা। এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল বা ডিটেলসে বলছিল। কারণ এতটা ডিটেলস, এতটা পরিশ্রম করে কেউ দেখাবে না। আমি আমার ভিতর থেকে যতটা আছে সবটুকু দিয়ে পড়ানোর বা বোঝানোর চেষ্টা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। তো যেটা বলছি, এইগুলো হচ্ছে মূলত আমার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। কারণ কি, এই অ্যামিজারটা এখানে মেইন ভার্ব। এরপর দেখেন, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, এই ভার্বগুলোর সাথে নট বসিয়ে করতে পারবেন। রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট। ইজ রহিম এ স্টুডেন্ট, ইজন্ট রহিম এ স্টুডেন্ট। শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ নট আ বিউটিফুল গার্ল। ইজ শি আ বিউটিফুল গার্ল, ইজন্ট শি আ বিউটিফুল গার্ল। তাহলে এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই অ্যামিজার আছে বলে? না, আমি কিন্তু এটাই মূলত বোঝাতে চাচ্ছি আপনাদের। অ্যামিজার আছে বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানেও ইজটাই মেইন ভার্ব। ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপর দেখেন, যখন অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো বসে, যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, খরিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এইখানে এই প্লেইং, ড্রয়িং, ওয়ার্কিং এইগুলো কিন্তু মেইন ভার্ব। অর্থটা মূলত এই ভার্বগুলো দিচ্ছে। এইখানে কিন্তু এই যে অ্যামিজ আর অজার, এদের কিন্তু কোনো অর্থ নেই, দ্যার ইজ নো মিনিং। এরা জাস্ট সেন্টেন্সটাকে এই টাইমে বলতে সাহায্য করছে, স্ট্রাকচারে বিল্ড ইন করা। এছাড়া কি, নেগেটিভ বা ইন্টারোগেটিভের জন্য ব্যবহৃত হয় এইখানে ছাড়া। এই যে অ্যামিজারের যে অর্থটা আমি বললাম, হওয়া বা থাকা, সেই অর্থ কিন্তু এই বাক্যে দিবে না, যেহেতু এখানে আরেকটা মেইন ভার্ব আছে। তাহলে ওই হওয়া বা থাকা অর্থ কখন দিবে? যখন ওই অ্যামিজার নিজেই মেইন ভার্ব হিসেবে বসবে। তাহলে এইখানে অ্যামিজার কেন বসে বললাম? নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। যেমন দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। তুমি কি ভাত খাচ্ছ? কিভাবে করব? অক্সিলারি ভার্বটাকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসবো। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? আরএন্ট ইউ ইটিং রাইস, মানে ভাত খাইতেছো না। আরএন্ট ইউ ইটিং রাইস, দে আর প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। সে কি ফুটবল খেলছে, বা সরি, তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরেন্ট দে প্লেইং ফুটবল, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? তাহলে এইভাবে কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা করতে পারি। এরপর দেখেন, এটা আমি থার্ড ফ্রি ক্লাসে বলছিলাম, আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়। একটা হচ্ছে ডাবল বেস কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। অর্থাৎ তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন আমি যদি বলি তারা কি ফুটবল খেলছে, আর দে প্লেইং ফুটবল, ইউ ক্যান সে ইয়েস আর নো। বাট যখন আপনি তার আগে ডাবল বেস ওয়ার্ড অ্যাড করবেন, তখন কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিতে হবে, ইয়েস নো বলে শেষ করতে পারবেন না। এই জন্য এটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলা হয়। বাট সেটা অ্যাড করা কিন্তু খুবই সহজ। আমাদের যে ইয়েস নো কোশ্চেনটা থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যে কোশ্চেনটা হয়, ওই কোশ্চেনের আগেই ডাবল ইউএস ওয়ার্ড লিখে দিলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? এইবার দেখেন, একটা সেন্টেন্স বা বাক্য কিন্তু শুধু তৈরি করলে হয় না, একটা সেন্টেন্সকে আমাদের ভাঙা শিখতে হয়। অর্থাৎ নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, এগুলো না করতে পারলে কখনো ওই অ্যাকচুয়াল ফ্লুয়েন্সিটা আসে না। বাট এগুলো প্র্যাকটিস করতে পারলে দ্রুত ফ্লুয়েন্সিটা চলে আসে। যে কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে সেটাকে কনভার্ট করা যায়, ট্রান্সলেট করা যায়। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন কোথায়, হয় মানে কি, কেন গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? হোয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? তাহলে এইভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এইটা করা শিখতে হবে। এটা আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটু একটু করে আমি শিখিয়ে থাকি বা দেখিয়ে থাকি। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম ওয়েতে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ওয়াজ আর এর ব্যবহার হয়, বাট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসলে। বাট পাস্ট ইনডিফিনিট টেন্সেও কিন্তু ওয়াজ আর এর ব্যবহার হতে পারে অ্যাজ আ মেইন ভার্ব। যেমন দেখেন, হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার। আমরা ওয়াজ আর দেখলেই মনে করি পাস্ট কন্টিনিউয়াস, বাট না,
এটা ইনডেফিনিট, কারণ এখানে ওয়াজ একটা মেইন ভার্ব, ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। সে একটা ভালো ছেলে ছিল, আমি একজন শিক্ষক ছিলাম, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, they were wrong, he was ill. So those are the sentences of past indefinite tense, not continuous. You have to remember it. Okay? Then ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমাদের কি হয়, আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি বসে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। কিন্তু এই শ্যাল বি উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্সে বসতে পারে যখন এই বিটা মেইন ভার্ব হিসেবে বসবে। যেমন এইখানে দেখেন, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। আমরা এই জায়গাটায় ভুল করি। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার। হ্যাঁ, আবার ফিউচার, এগুলো যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন সেটাও সহজ। উইল এর সাথে নট বসাবেন, যেহেতু ওইটা মেইনলি অক্সিলারি ভার্ব, বিটা এখানে মেইন ভার্ব। উইল নটকে কন্ট্রাস্টে বা সংক্ষেপে আবার ওন্ট বলা হয়। যেমন আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি ফুটবলার, তারা ফুটবলার হবে না। তো আমাদের মনে রাখতে হবে, এখানে আরেকটা বিষয় আছে, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন আমরা অনেকেই একসঙ্গে এটা করে ফেলি, অর্থাৎ উইল বিটাকেই সাবজেক্টের আগে নিয়ে ফেলি। কিন্তু এখানে সেটা হবে না। এই জায়গাটাতে আমার বিটা সাবজেক্টের পরে থাকবে। অর্থাৎ দেখেন ইন্ট্রোগেটিভটা মূলত কিভাবে হয়, উইল হি বি আ ডক্টর, মানে বিটা তো এখানে মেইন ভার্ব, তো বি সাবজেক্টের পরে আসবে, ঠিক আছে? এমনি আদার্স অন্যান্য মানে পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াসেও যে বিটা বসে সেখানেও সাবজেক্টের পরেই এটা থাকবে। তো দেখেন, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? এবার যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন তখন কি হবে, ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না? ওন্ট ইউ বি এ টিচার, তুমি কি শিক্ষক হবে না? সো এইভাবে এই সেন্টেন্সগুলোকে আমাদের করা শিখতে হবে, বা এই সেন্টেন্সগুলোকে আমাদের প্রপার ওয়েতে দেখতে হবে। দেখেন, ফ্রিতে কখনো ল্যাঙ্গুয়েজটা এইভাবে ডেভেলপ করা যায় না। আপনারা যারা পেইড কোর্সে আসছেন তারা বুঝবেন যে এটা কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্ট্যান্ট। আজকে আমি ফ্রি ক্লাস নিচ্ছি, কালকে থাকবো না। তো এইভাবে ধারাবাহিকতা মেনটেন করতে না পারলে, একটা টিচার একটা মেন্টরের অধীনে আসতে না পারলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শেখা যায় না। আপনি সময় দিচ্ছেন, নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কিন্তু সেই সময় দিচ্ছেন, বাট আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে কনফিডেন্টটা পাবেন না। যখন আপনি একটা গাইডলাইনের ভিতরে আসবেন, একটা স্ট্র্যাটেজি, একটা টেকনিক ফলো করে এগোতে পারবেন, যে আমি আজকে কোনটা পড়ছি, আগামীকাল কোনটা পড়বো, আজকের টপিকের সাথে আগামীকালকে টপিকের সম্পর্কটা কি, রিলেশনটা কি, আমার শুরুটা কোথায় শেষটা কোথায়, এইটা যখন জানতে পারবেন তখনই আপনি দ্রুত এটাকে ডেভেলপ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন। এবং ওই কনফিডেন্টটা পাবেন যে না, আমি এখন ইংরেজি পুরোপুরি পারি, আমি সবার সামনে এটাকে প্রেজেন্ট করতে পারবো। তো এটা যারা পেইড কোর্স আসছেন তারা বুঝবেন যে এটার বেনিফিট, এটার উপকার কতটা। তো এরপরে দেখি, সামনে আসি। এই দেখেন, শ্যাল বি উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও বসে, কিন্তু এরপরে আরেকটা ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি হয়। যেমন দেখেন, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্সটা কেমন, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, কেউ কোনো কাজ করতে থাকবে, তাই না? দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজ করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। সো এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এগুলো যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ওই উইলের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হবে, উইলটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে। যেমন আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে? উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে? উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে? দেখেন নেগেটিভ ইন্টারেটিভ কাকে বলে। ওন্ট ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না? ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না? বাংলাটা বুঝতে পারেন? ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না? তো এইভাবে এটা হয়ে থাকে। আচ্ছা, আমি যদি আরেকটু সামনে আসি, আমি এদের এক্সারসাইজ অনেক কিছু আছে এখানে, আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, বাট আমি আরেকটু সামনে আসি। যেমন ওইখানে আবার আমি ব্যাক করব। আমি যদি একটু ডু ভার্বকে আমি দেখাই, অর্থাৎ একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হয়, তুলনা করতে হয়। এই জায়গাটা একটু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তো। তাহলে ওইখানে আমি কি বললাম, ওই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, আমরা যে ওটাকে অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, আমরা যে মনে করি ওটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে বসে, বিষয়টা এরকম না। ওইগুলোকে বলা হয় বি ভার্ব। ওদেরও ফর্ম আছে, ওরাও
অন্যান্য সব প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো অ্যাজ আ মেইন ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুসারে যে কোনো টেন্সের স্ট্রাকচার কিন্তু বসতে পারে। এই কথাটাই কিন্তু আমি ওইখানে প্রথমত দেখালাম। এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই জায়গাটা নিয়ে যদি আমি একটু কথা বলি। দেখেন, আমরা জানি এই যে ডু ডাজ ডিড এই যে ভার্বগুলো, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন জায়গায় ভিন্ন ভাবে এগুলো বসে থাকে। এই ভার্বগুলো কখনো একটা বাক্যকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, আবার কখনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও সেন্টেন্সে বসে। সেটা কিভাবে হয়? প্রথমত দেখেন, আমরা জানি যে ডু এর মানে হচ্ছে করা। ডু এর বাংলা অর্থটা কি? করা। যেটা একটা মেইন ভার্ব হিসাবে এই সেন্টেন্স বা বাক্যে বসে থাকে। এবং এই ভার্বেরও এরকম 5টা ফর্ম আছে। এগুলো কিন্তু যে কোনো টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্ব হিসাবে বসতে পারে। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি যদি বলি আই এম ডুইং মাই ওয়ার্ক, হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এই যে ডু এর অর্থ করা এবং মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতো যে কোনো সেন্টেন্সে যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন এখানে আমি কি বলছি, ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কি বলছে, যে ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে এই ডু ডাজ ডিড প্রধানত, তো এত বড় হয় কেন, অল্প একটু হলে হয়। দেখেন, এই ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এই জায়গাটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সবাই একটু এখানে মনোযোগ দিবেন। হ্যাঁ, কি বলছি দেখেন, আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে, কথাটা বুঝবেন। যখন আমরা প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করি, তখন দেখি এই 12টা স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতেই আছে। এই বিষয়টা কি কেউ বোঝেন? টেন্সের স্ট্রাকচার কখনো নোটিস করছেন, খেয়াল করছেন? আমাদের যে টেন্সের স্ট্রাকচার মেনটেন করে যে সেন্টেন্সগুলো করি, টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এটার আবার 4টা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে যখন আপনি সেন্টেন্স তৈরি করেন, এই 12টা স্ট্রাকচারের মেইন সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে 10টাতে। দুটো টেন্সের স্ট্রাকচারে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট, আর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে, তারপরে গিয়ে মেইন ভার্ব থাকে। এবং এটার কথা কেন বলছি, আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাবেন। এবং যদি ইন্ট্রোগেটিভ করতে চান, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম এইটাই। আমার অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। বিষয়টা কেমন? যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু অ্যাম অক্সিলারি, ইটিংটা মেইন ভার্ব। যখন আপনি নেগেটিভ করছেন, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ প্লাস কমপ্লিটেড, বি3। বাংলা কি জানেন? রহিম তার কাজ সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেনি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল। হ্যাঁ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি আছে, আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। হি হ্যাড গান টু কলকাতা, হি হ্যাড নট গান টু কলকাতা। হি উইল প্লে ফুটবল, ফিউচার ইনডিফিনিট, সে ফুটবল খেলবে। হি উইল নট প্লে ফুটবল, সে খেলবে না। আই উইল গো টু দ্য মার্কেট, আই ওন্ট মানে আই উইল নট গো টু দ্য মার্কেট। হি উইল বি ড্রাইভিং আ কার, হি উইল নট বি ড্রাইভিং আ কার। তাহলে আমার নিয়ম কি? যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্ব থাকে, তার সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়। ইন্ট্রোগেটিভও যদি আপনি করতে চান, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি থাকে সেটাকে সাবজেক্টের আগে আনতে হয়। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ। আর ইউ ড্রাইভিং আ কার?
They are watching TV. Are they watching TV? Rohim has completed his work. Has Rohim completed his work? I have eaten my dinner. আমি আমার ডিনার করেছি। Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Why are they playing football? I was singing a song. Was I singing a song? আমি কি একটা গান গাচ্ছিলাম? দেখছেন সেন্টেন্সগুলো? কিন্তু দেখেন এইবার একটু বোঝেন, আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স বা বাক্যগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন দেখেন, আমি যদি এই সেন্টেন্সটা বলি আই প্লে ফুটবল, এখানে তো আর আই অ্যাম প্লেইং নেই যে আপনি বলবেন আই অ্যাম নট প্লেইং। সো আই প্লে ফুটবল, এখন কি আপনি এরকম বলবেন আই প্লে নট ফুটবল? মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না, অক্সিলারি ভার্ব আনতে হবে। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সিট থেকে স্যাট, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। তাহলে এগুলো কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন? আমার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট বসায় নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ। আমার 12টা টেন্সের ভিতর 10টাতেই সেটা থাকে। এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে এই জায়গাটাতে আমি কি করব? ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হবে। অর্থাৎ ডু ডাজ ডিড যখন মেইন ভার্ব হিসেবে বসবে, আমরা জানি ডু মানে করা, সে করা অর্থটা তখন দিবে যখন ওটা মেইন ভার্ব হিসেবে বসবে। আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, এই ডু মানে করা। কিন্তু আমি যদি আপনাকে বলি ডু ইউ লার্ন ইংলিশ, এটার বাংলা কি? ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো? তুমি কি ইংরেজি শেখো, তাই না? তাহলে ডু মানে তো আমরা জানি কর, আকার এটা করা। ডু ইউ লার্ন ইংলিশের ভিতর কখনো করা শব্দটা আমি উচ্চারণ করছি? লার্ন মানে শেখা, ওই অর্থটাই প্রকাশ পাচ্ছে ওই বাক্যে, যে তুমি কি ইংরেজি শেখো। তাহলে ডুটা জাস্ট প্রশ্ন করার জন্যই ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু ডাজ ডিডের ব্যবহার করি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। এবং যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু এই ডু ভার্ব কোনো অর্থ দেয় না। ডু মানে যে করা, এই অর্থ দেয় না, অর্থটা মূলত মেইন ভার্ব দেয়। এরা জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই ব্যবহৃত হচ্ছে। যেমন দেখেন, প্রেজেন্ট টেন্সে ডু বসে, বাট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। অর্থাৎ আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট হি, তিন প্রকার পার্সন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট বা রহিম, করিম, যে কোনো সিঙ্গেল নাম যদি একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়, তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাকে ভার্বের থার্ড পারসন বা ভি5 ফর্ম বলে। আর যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে যাবেন, ওই এস বা ইএসটা ডু ভার্বের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ডাজ হয়। আর যখন ডাজ বসে, মেইন ভার্বটার ওই থার্ড পারসন ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসে। যেমন দেখেন, আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, তারা ছবি আঁকে, দে ডু নট ড্র পিকচার, তারা ছবি আঁকে না। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ডোন্ট ইট রাইস, তুমি ভাত খাও না। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং, আমি গান গাই, আমি গান গাই না। যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় দেখেন, হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস, যখন নেগেটিভ করবেন ডু এর সাথে ওটা চলে আসবে, অর্থাৎ হি ডাজ নট। তারপরে মেইন ভার্বের ওই এসটা থাকবে না কিন্তু, কারণ সেটা আগের ভার্বের সাথে চলে আসছে। সো হি প্লেইস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। শি সিংস আ সং, সে একটা গান গায়, শি ডাজ নট সিং আ সং। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজেন্ট ড্র আ পিকচার। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এই জায়গাটা কেউ বোঝেন? এইখানে আমাদের অনেকেরই প্রবলেম হয়, অনেকে এই জায়গাটাতে কনফিউশন তৈরি হয়। দেখেন এই জায়গাটা আপনারা বোঝেন কিনা, এই এই যে জায়গাটার কথা বলছি, এই যেটা দেখাচ্ছি, কোথায় গেল? এই যে ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এখানে হ্যাজ বসতেছে, এখানে ডাজেন্ট হ্যাভ কেন? কারণটা কি? কেউ কি বুঝতে পারেন? এটা লাল রং আছে, এটা লাল রং নেই। এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। কি বলছে? করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এখন দেখেন আরেকটু যদি সামনে আসি, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন এখানে অনেক কিছুই আছে। আচ্ছা, পাস্ট টেন্সটা আমরা একটু আগে দেখি। এখানে সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যখন নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার করবেন। ডু এর পাস্ট ফর্ম ডিড, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাই হবে। ইন্ট্রোগেটিভেও ডিডটা আগে আসবে। যেমন এইটা যদি আমরা আগে একটু দেখি, এটা শেষ করে তারপর আমি ওই জায়গাটাতে আসতেছি। একটা যে বিষয় আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন,
আচ্ছা, এটাই ছিলাম তাই না? একটা মিনিট প্লিজ, আমার হাতে বেশি টাইম নেই। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? দেখেন, আই এট রাইস, ইটের পাস্ট ফর্ম এট। আমরা অনেকে পাস্ট ইনডিফিনিটিভ অ্যাফার্মেটিভ বুঝি না, অ্যাফার্মেটিভে আমরা ডিডের ব্যবহার করি, ওয়াজের ব্যবহার করি, বাট না, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা মনে রাখবেন। সো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? সে কি ছবি এঁকেছিল? ডিড হি ড্র এ পিকচার? দেখেন, এইভাবে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। তো এখন আমি কি বলছি, যে আমাদের শুধু সেন্টেন্স বা বাক্য তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভটাও করতে হবে। যেমন দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। বাংলাটা বোঝেন, বাংলা আমরা অনেকেই বুঝি না। তারা একটা গাড়ি চালিয়েছিল, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, নট ড্রিভেন। ড্রিভেনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্সে বসে। দে ডিডেন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ এ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালায়নি। তাহলে এইভাবে এই সেন্টেন্সগুলোকে করতে হবে। এখানে আরেকটা আছে হ্যাভ ভার্ব, এটা এখন ডিটেলসে দেখাতে গেলে টাইম চলে যাবে, আমি যার ফলে নেক্সট ক্লাসে দেখাবো। বাট এই হ্যাভ ভার্ব নিয়ে আমি একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, এই জায়গাটাতে একটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে যে ভার্বের ফর্মগুলো আপনাদেরকে যেখানে দেখাচ্ছিলাম, কথাটা বোঝেন। মনে করেন আমার এরকম একটা বাক্য আছে, সেটা হচ্ছে যে তার একটা গাড়ি আছে, অর্থাৎ হি হ্যাজ আ কার। এখন আমি এইটাকে নেগেটিভ কিভাবে করব? আমরা অনেকেই এই বাক্যটাকে এইভাবে নেগেটিভ করি, যে হি হ্যাজ নট আ কার, তাই না? আমরা এইভাবে নেগেটিভ করি, হি হ্যাজ নট এ কার, তার গাড়ি নেই। কথাটা বোঝেন। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, যে হি হ্যাড আ পেন, তার একটা কলম ছিল। আমি যদি বলি, বলেন তো তার কলম ছিল না, ইংলিশ কি? আপনি এরকম বলবেন যে হি হ্যাড নট আ পেন। বাট দিজ আর রং সেন্টেন্সেস, এই বাক্যগুলো ভুল। হ্যাজ নট এ কার, হ্যাড নট এ পেন, এরকম ভাবে এগুলো হয় না। এটা মডার্ন ইংলিশ অনুযায়ী গ্রামাটিক্যালি এই বাক্যগুলো কারেক্ট না। এই সেন্টেন্সটা কারেক্ট ওয়েতে যদি আপনি লেখেন, সেটা হচ্ছে হি ডাজেন্ট হ্যাভ আ কার, ডাজেন্ট হ্যাভ আ কার। এইটা হচ্ছে এই সেন্টেন্সের কারেক্ট সেন্টেন্স। এই এই যে অ্যাফার্মেটিভটা আমি লিখলাম, এটার নেগেটিভটা হচ্ছে এরকম, হি ডাজেন্ট হ্যাভ আ কার। এই যে হি হ্যাজ নট এ কার, এরকম না, এটা ভুল। হি হ্যাড আ পেন, এটার অ্যাফার্মেটিভটা হচ্ছে এরকম, হি ডিডেন্ট হ্যাভ আ পেন। হি ডিডেন্ট হ্যাভ আ পেন। এখন আমরা অনেকেই বুঝি না যে কেন এটা হবে, বা এই জিনিসগুলো কিভাবে হলো। আমি সেই জিনিসটা নিয়ে এক মিনিট একটু কথা বলবো, একটু মনোযোগ দিন। এগুলো খুবই বেসিক জিনিস, বাট এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, লিখতে পারি না। এই হ্যাজ নট, হ্যাড নট, এগুলো আপনারা কেন বসাবেন? এই 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 হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে নট কখন বসে জানেন? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসাবে বসে। যেমন হি হ্যাজ আ কার, এখানে এই হ্যাজটা, সরি, যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে। এইখানে যে হ্যাজটা আমি লিখলাম, হি হ্যাজ আ কার, এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। বাংলা অর্থ কি? তার একটা গাড়ি আছে। অর্থাৎ মনে করেন আমি এরকম একটা বাক্য লিখলাম, যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এটা কোন টেন্স? আমি যদি আপনাকে প্রশ্ন করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনারা জানেন। এটা নেগেটিভ আমরা কিভাবে করি? আমি কি এইভাবে নেগেটিভ করি, যে হি গোজ নট টু স্কুল? এটা তো আমরা নেগেটিভ করি না, করি? হি গোজ নট বলি, মেইন ভার্বের সাথে নট বসানো যায়। তাহলে আপনি এখানে হ্যাজ নট কেন বসাবেন? এই হ্যাশটাও তো মেইন ভার্ব, এই গোজের মতো। তাহলে এইটা আমরা কিভাবে নেগেটিভ করি? এইটাই তো অনেকে জানে না, যে এটাকেও কিভাবে নেগেটিভ করতে হয়। যেমন দেখেন, এটা নেগেটিভ হচ্ছে এরকম, হি ডাজেন্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স নেগেটিভ করার জন্য ডাজের ব্যবহার করতে হয়। কারণ কি জানেন? দেখেন, এই যে ডু এর থার্ড পারসন ডাজ, এই গো এর থার্ড পারসনও ডাজ। যখন সাবজেক্ট এই হি হচ্ছে, আমার এই গোজ বসাতে হচ্ছে। যখন সাবজেক্ট হি হচ্ছে, এই ডাজ বসাতে হচ্ছে। কিন্তু নেগেটিভে ডাজের পর আবারও ওই গো ভার্বটাকে আমি আনবো। তো পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসতে পারে না। যখন আমি এই ডাজটা ইউজ করছি, মেইন ভার্বটা গো হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তার মানে হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। আমি যদি ইন্ট্রোগেটিভ করি, তাহলেও জাস্ট ওইটা আগে আসবে, যে হি ডাজেন্ট গো টু স্কুল। আমি যদি ইন্ট্রোগেটিভ করি, আমার সেন্টেন্সটা এরকম হবে, যে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, এমনই হবে, তাই না?
তাহলে দেখেন হি হ্যাজ আ কার, আমি হি হ্যাজ নট এ কার কেন দিব যদি আমি এখানে গোস্ট নট না দিই? এইটা যদি আমি না দিই তাহলে আমি কেন আমি হ্যাজ নট দিব? তাহলে আমার এখানে কি বলছে যে হি ডাজেন্ট হ্যাভ আ কার হবে। এখন ডাজেন্ট হ্যাভ কেন আমি বসাবো, হ্যাজ কেন বসাবো না? কথাটা বোঝেন। এই হ্যাজটা কি জানেন? এটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট পারফেক্ট। এই হ্যাভ হ্যাজ হ্যাড দেখলেই আমরা মনে করি পারফেক্ট। পারফেক্ট কখন হয়? যখন এই ভার্বের পর আরেকটা মেইন ভার্ব বসে, তার পাস্ট পার্টিসিপল হয়, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলতাম যে হি হ্যাজ প্লেইড ক্রিকেট, CRICKET, এর বাংলা অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আপনি এইভাবে নেগেটিভ করতে পারেন যে হি হ্যাজ নট প্লেইড ক্রিকেট, CRICKET, যেহেতু এখানে প্লেইড শব্দটা মেইন ভার্ব, হ্যাজটা অক্সিলারি ভার্ব, বাট এইখানে এই হ্যাজটাই মেইন ভার্ব, অক্সিলারি না। আমি যদি আপনাদের এখানে বলতাম হি হ্যাড গান টু কলকাতা, সে কলকাতা গিয়েছে, হি হ্যাড নট গান টু কলকাতা, মানে সে কলকাতা যায়নি, গিয়েছিল, যায়নি। পাস্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাড মানে অক্সিলারি ভার্ব হিসেবে যদি হ্যাড বসতো তাহলে হ্যাড নট আমি বসাতে পারতাম। বাট এটা তো অক্সিলারি না, এখানে হ্যাডটা মেইন ভার্ব, এখানে এই হ্যাজটা মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরেই আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম বলতে এখানে থার্ড পারসন ফর্ম বসে, যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ আ কার, মানে এই যে হ্যাভ যে ভার্বটা কই লিখছিলাম, এই যে এই হ্যাভ মানে কি আমরা জানি আছে, থাকা বোঝায়। কোন থাকা জানেন? কারো অধিকারে থাকা বা কারো মালিকানায় থাকা। তো এই যে আমি এখানে বললাম যে হি, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, একটা মিনিট আমি একটা লিংক দিয়ে একটা নোটিশ দিয়ে আমি শুরু করতেছি। যেমন দেখেন আমি এখানে বললাম এই যে হ্যাভ, এই হ্যাভ ভার্বটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, V1। এই হ্যাভের থার্ড পারসন হ্যাজ, যেমন ডু এর থার্ড পারসন ডাজ, গো এর থার্ড পারসন গোজ, স্পিক এর থার্ড পারসন স্পিক্স, রাইট এর থার্ড পারসন রাইটস, ইট এর থার্ড পারসন ইটস। এই হ্যাভ ভার্বের থার্ড পারসনটা কিন্তু এরকম হ্যাভস না, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। সবগুলো ভার্বের আমরা এটা থার্ড পারসন ফর্ম কত বইতেই লেখা নেই। আমরা এটা কিভাবে জানি জানেন? এটা আমরা এরকম জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়, এটা আমরা নিয়ম অনুযায়ী জানি টেন্সের। তাহলে আমি যদি বলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমার ভার্ব হ্যাভ, তাহলে কি আমি এখানে হ্যাভস বসাবো? না। এই জন্য আমি বলি যে এটা শুধু টেন্স শিখে রাখলে হবে না, V5 ফর্মটাও আমাদের জানা উচিত। কারণ সবগুলো ভার্বের থার্ড পারসন ফর্ম ওই এস বাই ইয়েস না। যেমন এইটা হ্যাভের থার্ড পারসন কি? হ্যাজ, নট হ্যাভস, হ্যাজ। তাহলে আমি যদি বলি তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, তাহলে আপনি যখন নেগেটিভ করছেন, এখানে যেমন গোজ বসাইছিলেন হি গোজ টু স্কুল, যখন আপনি নেগেটিভ করছেন আপনাকে ডাজ বসাতে হচ্ছে, ডু এর থার্ড পারসন ডাজ। আর যখন ডাজ বসাচ্ছেন আবার এখানে হ্যাজ হবে না, কারণ হ্যাজটাও থার্ড পারসন, ডাজটাও থার্ড পারসন, ডাজটাও থার্ড পারসন, গোজটাও থার্ড পারসন। তো ডাজ বসালে আপনি গো বসাইছিলেন, তাহলে হ্যাজ বসালে, সরি ডাজ বসানোর পর আপনি এই হ্যাজটাকে কি এখানে রাখতে পারবেন? না। তাহলে হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি, ফার্স্ট পারসন কি, প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। এই জন্য হি হ্যাজ আ কার, তার গাড়ি আছে, হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই। ঠিক আছে, তো ডাজেন্ট হ্যাভ হবে। এরপর দেখেন হি হ্যাড আ পেন, এই হ্যাডটা হচ্ছে বি ভার্বের, ডু ভার্বের, হ্যাভ ভার্বের V2 মানে পাস্ট ফর্ম। এই দেখেন হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। অর্থাৎ হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। অর্থাৎ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে যখন আপনি ডিড ব্যবহার করছেন, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব থাকবে না, এই হ্যাড আর থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এই জন্য হি হ্যাড আ কার, হি হ্যাড আ পেন, তার একটা কলম আছে, নেগেটিভ করবেন কিভাবে? হি ডিডেন্ট হ্যাভ আ পেন, হি ডিডেন্ট হ্যাভ আ পেন, সরি তার কলম ছিল, হি ডিডেন্ট হ্যাভ আ পেন, তার কলম ছিল না। হি হ্যাড নট এ পেন হবে না, মনে রাখবেন। কারণ আমি যদি এখানে আপনাকে এরকম একটা সেন্টেন্স আমি লিখে দেখাই যে হি রোট, WROT, রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, আপনি কি এটা নেগেটিভ হি রোট নট বলবেন? হি রোট নট আ লেটার বলবেন? মেইন ভার্বের সাথে নট বসানো যায়? যায় না। তো তো আপনি হ্যাড নট কেন বসাবেন? হ্যাড তো এখানে মেইন ভার্ব, হ্যাড কোনো অক্সিলারি ভার্ব না। তাহলে হি রোট এ পেন, পেন এটা রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। এটা নেগেটিভ কি করবেন? ডিডের ব্যবহার করবেন। ডিড কি? ডু এর পাস্ট ফর্ম। তো যখন ডিডের ব্যবহার করছেন আমার মেইন ভার্বটা রোট থাকবে না, হি ডিডেন্ট রাইট আ লেটার। এই জন্য এই যখন আপনি ডিডের ব্যবহার করছেন এই জায়গাটাতেও, অর্থাৎ হি হ্যাড নট এ পেন আপনি লিখবেন না, তো এখানে লিখবেন হি ডিডেন্ট হ্যাভ আ পেন। অর্থাৎ যখন আপনি ডিড ব্যবহার করছেন ওই হ্যাড আর থাকবে না, কারণ ডিডও পাস্ট ফর্ম, হ্যাডও পাস্ট ফর্ম, তাহলে ডিড ব্যবহার করলে আমার হ্যাভ হয়ে যাবে। হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ, যেমন রোট এর প্রেজেন্ট ফর্ম রাইট,
এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো খুবই বেসিক থিংস, বেসিক গ্রামার। বাট এদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং বলেন বা রাইটিং বলেন অনেক ভুল করে থাকি। এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আমরা বিভিন্ন জায়গায় কমনলি আমাদেরকে ব্যবহার করতে হয়। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন, এগুলো বেসিক। বাট এদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা জানি না কখন এগুলো মেইন ভার্ব হয়, কখন অক্সিলারি ভার্ব হয়, কখন অর্থ দেয়, কখন দেয় না, এবং এই ভার্বগুলোর ফর্ম অনুযায়ী সঠিক ব্যবহারও করতে পারি না। না পারার কারণে ইংরেজিতে আমরা দুর্বলতা বোধ করি, ইভিন আমরা নিজেরাও জানি না যে এই জায়গাটা আমরা আমাদের দুর্বলতা আছে। আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখে বসে থাকি। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কি কেউ বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে জায়গাটা এখানে দেখালাম বা যেগুলো বললাম, হ্যাভ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট দিস থিংস? হ্যাঁ, হ্যাঁ কেউ কি ভাইয়া, বোঝেন? বুঝছি। মনে হয় বিষয়গুলো ইম্পর্টেন্ট? আপনাদের মনে হয় এগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, বা নতুন কিছু শিখতে পারলাম, নতুন কিছু জানলাম এখান থেকে? হ্যাঁ, মনে হয় নতুন কিছু জানলাম। এই বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে, এই বিষয়গুলোকে দেখতে হবে, তাহলে আপনি অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারবেন, গ্যাদার করতে পারবেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এভাবে শিখিয়ে থাকি বা দেখিয়ে থাকি। এই দেখেন, আমরা অনেকে এটাও জানি না এই ওয়াজ মানে কি ছিল, এই হ্যাড মানে কি ছিল, এই অ্যাম ইজ আর মানে কি জানেন? হওয়া বা থাকা বোঝায়। আবার এই হ্যাবের মানেও কিন্তু থাকা বোঝায়, বাট পার্থক্য কি জানেন? এই দেখেন, আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, এখন আমি জানি যে ওয়াজ মানে ছিল, তাহলে আমি যদি বলি যে আই ওয়াজ আ ডগ, ঠিক আছে সেন্টেন্সটা? না, এর বাংলা অর্থ এরকম যে আমি একটা কুকুর ছিলাম। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল বা কোনো কিছুতে আছে, এইখানে ওয়াজ এর ব্যবহার হয়। বাট হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার কোথায়? হ্যাড মানেও ছিল, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে। আই হ্যাড আ ডগ মানে আমার একটা কুকুর ছিল, অর্থাৎ অধিকারে বা মালিকানায় থাকা বোঝাতে ছিল অর্থে হ্যাড বসে। আবার আমি যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম, আপনি যদি বলেন আই হ্যাড আ ডক্টর, এটা কিন্তু ভুল। এর বাংলা অর্থ কি? আমার একজন ডাক্তার ছিল, বাট আমি ছিলাম, তখন আমি লিখবো এরকম যে আই ওয়াজ আ ডক্টর, ওয়াজ এ ডক্টর। এই বিষয়গুলোকে একটু বুঝতে হবে, বিষয়গুলোকে একটু মেনটেন করতে হবে। আবার দেখেন, আমি যদি বলি সে ঢাকায় ছিল, সে ঢাকায় আছে, এই দেখেন, হি, আমরা জানি হ্যাভ হ্যাজ মানে আছে। এখন আমি যদি বলি হি হ্যাজ ইন ঢাকা, এটা কি হবে? হবে না। সে ঢাকায় আছে, ইংরেজি কি জানেন? হি ইজ ইন ঢাকা, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে। আর আছে, হ্যাবের আছে কোথায় হয়? কারো অধিকারে, তার একটা বাগান আছে, হি হ্যাজ আ গার্ডেন, বা আই হ্যাভ আ গার্ডেন, আমার একটা বাগান আছে। অর্থাৎ সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, এই জায়গায় হ্যাভ হ্যাজ বা হ্যাড এর ব্যবহার হয়। আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, নিজে কোনো জায়গায় আছে বা ছিল কোনো কিছু, সেখানে অ্যাম ইজ আর ওয়াজ আর এর ব্যবহার হয় থাকা অর্থে। সো এই হচ্ছে মেইন বিষয়। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে, আমি একটা কনভারসেশন একটু আপনাদেরকে দেখাবো। আর তার আগে আমি আবারও বলে রাখছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, আগামীকাল থেকে যদি করেন, আগামীকাল রবিবার, একদম প্রথম থেকে, গত একটা ক্লাস হয়ে গেছে সেটা ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি আপনি শিখতে চান, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাতে আমি প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, এবং আমি একদমই দুর্বল, একদম বেসিক থেকেই শুরু করতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা গাইডলাইনের মধ্যে থেকে এগোতে চাই, আমার নেক্সট জেনারেশনকে এটা শেখাতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট হিসাবে নিতে চাই। আপনারা যারা আইএলটিএস এর এক্সাম দিবেন, যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন, সেইভাবেই আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি। প্র্যাকটিক্যালি ডিজাইন করা হয়েছে, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কোর্স শেষে সার্টিফিকেট, সব কিছুই আপনারা এখান থেকে পাবেন। এবং উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই ক্যান অ্যাসিওর ইউ। ক্লাস টাইম থাকবে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস। আবারও বলছি, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে এক্সপার্ট হতে পারবেন। আজকের পর থেকে ফ্রি ক্লাসগুলো আর হবে না কন্টিনিউ ভাবে। কোর্সটা হচ্ছে, পেইড কোর্সগুলো খুবই ভালোভাবে আগামীকাল থেকেই শুরু হচ্ছে। আহ, আবারও বলছি, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। সেইভাবে প্র্যাকটিক্যালি আমি ল্যাঙ্গুয়েজটা শিখাবো, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি সেইভাবেই এখানে ডিজাইন করেছি। এবং প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। মেইন স্পোকেনে প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। অর্থাৎ নতুন ব্যাচ রাত 9টায় শুরু হচ্ছে আগামীকাল থেকেই। এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব,
এবং ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল, অর্থাৎ যারা মিস করবেন প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। যদি কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে এখানে, হিউজ ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামেটিক্যাল টপিক যেটা আমি আমার মতো করে শেখাবো, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য। আপনি স্পিকিং করতে পারবেন, প্রেজেন্টেশন ভাইবা ফেস করতে পারবেন, ফ্রি হ্যান্ডে ব্লগ লিখতে পারবেন, একটা কম্পোজিশন, একটা স্ট্যাটাস আপনি খুব সুন্দরভাবে আপনার মতো করে ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারবেন। এর জন্য যে গ্রামেটিক্যাল বিষয়গুলো দরকার সেটা এখানে দেখাবো। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, টেন্স, মডাল, সেমি মডাল, যে ধরনের স্ট্রাকচারের প্রয়োজন হয়, যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি যাতে ইংলিশে কথা বলা যায় সেভাবে ধারাবাহিকতা মেনটেন করে এই বিষয়গুলো দেখাবো। এরপর যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, এখানে 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর। সেটা আপনাদেরকে আমি বলছিলাম, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইমেইল রাইটিং, যারা যারা হাউস ওয়াইফ আছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, এই জায়গাটাতে যারা ডেভেলপ করতে চান, আপনি অনেক ভালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। অর্থাৎ একটা কোর্স করে বসে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে, ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। সেইটার জন্য এই ক্লাসে বসে স্টুডেন্টদের কাছ থেকে আমি স্পিকিং ক্লাব থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, প্রেজেন্টেশন নিব, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো এবং প্রতিদিন কনভারসেশন প্র্যাকটিস করাবো প্র্যাকটিক্যালি, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। আই মিন উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। 2000 টাকা কোর্স ফি, আবারও বলছি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এইভাবে আপনারা সম্পূর্ণ ক্লাসগুলো কভার করতে পারবেন। এটা আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার। যারা করতে চান আগামীকাল থেকেই জয়েন করবেন, তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন। এটা হচ্ছে বিকাশ আছে, নগদ আছে। যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোন পে করে করতে পারবেন, এই নাম্বারে নক দিবেন, এই নাম্বারে সেন্ড মানি করে, এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানালে পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে আমি আপনাদেরকে যুক্ত করে নিব। আগামীকাল 9টা থেকেই প্রথম ক্লাস শুরু, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে আপনারা সেটা করতে পারবেন। ফ্রিতে কখনো ল্যাঙ্গুয়েজটা ওইভাবে কাভার করা যায় না। আপনি আজকে আমার কাছে শিখছেন, কালকে হয়তো ইউটিউবে ক্লাস দেখবেন, পরদিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকে শিখে যেতে হবে। এই শেখাটা আপনি কখনো শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন। আপনি শিখতেছেন, শিখতেই থাকবেন, বাট ওই শেখাটা শেষ হবে না। বাট একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোলে কি হবে, একটা গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি খুব ভালোভাবে যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারবেন। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ একটা কোর্স হবে। এইখান থেকেই ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন, সেইভাবে আমি আপনাকে প্রিপেয়ার করে দিব। So, এতটুকুই আমি বলে রাখছি আপনাদেরকে। যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আগামীকাল থেকেই, তাহলে একদম শুরু থেকে ক্লাস করতে পারবেন। আমি আমার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, অ্যান্ড উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই হোপ। ইনশাল্লাহ আই উইল ডু এভরিথিং ফর ইউ।